হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের কোষ বিভাজনের সর্বশেষ টপিক সেটা হচ্ছে মায়োসিস। তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখো একটু কষ্ট করে, ইনশাল্লাহ এই টপিক থেকে আর কোনো সমস্যা হবে না তোমাদের, ঠিক আছে? সো আমরা যদি একটু দেখি যে মায়োসিস, এটা আমরা মোটামুটি সবাই বেসিকটা হয়তো আমরা জানি, আমরা 9-10 থেকে এটা পড়ে আসছি যে এটা আমাদের কি হয়, আমাদের যে মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষ তৈরি হবে, তাই না? এবং এই যে 4টা অপত্য কোষ তৈরি হচ্ছে, এদের ক্রোমোজোম সংখ্যা কি হবে, মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক হবে। এটা আমরা সবাই পড়ে আসতেছি। তো এবার আমরা আরো অনেক ডিটেলসে পড়বো, যেহেতু আমরা অ্যাডভান্স লেভেলে চলে আসছি। সো দেখো, এখানে একটা সংজ্ঞা দিছি আমি, সেটা হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়া নিউক্লিয়াসে পরপর 2বার বিভাজন হচ্ছে এবং ক্রোমোজোমের 1বার বিভাজন হচ্ছে। তাহলে এইটুকু আমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এখানে আমাদের নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে কয়বার? 2বার। ক্রোমোজোমের বিভাজন হচ্ছে কয়বার? 1বার। আমরা যখন মাইটোসিস পড়ছিলাম প্রিভিয়াস লেকচারে, সেখানে আমাদের নিউক্লিয়াসের বিভাজন হয়েছিল কয়বার? 1বার। ক্রোমোজোমের বিভাজন হয়েছিল কয়বার? 1বার। তো এখানে আমাদের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম। আর মায়োসিসে হচ্ছে 2বার। আমরা যখন অ্যামাইটোসিস পড়েছিলাম, অ্যামাইটোসিস আমার কার কার বিভাজন হয়েছিল? নিউক্লিয়াসের বিভাজন হয়েছিল এবং সাইটোপ্লাজমের বিভাজন হয়েছিল, তাই না? তো কার বিভাজনগুলো হচ্ছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, আমরা নেক্সটে যদি দেখি যে এখানে আমাদের কি আছে, মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম হয়, তাই না? এবং 4টা অপত্য কোষ তৈরি হয়। যেহেতু আমাদের অপত্য কোষগুলোর ক্রোমোজোমটা কি হয়, মাতৃকোষের অর্ধেক থাকে, তার কারণে এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। এটাকে কি বলে থাকি? হ্রাসমূলক কোষ বিভাজন, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মায়োসিসের বেসিক নিয়ে আলোচনা করলাম। এইবারে আমরা যদি একটু খেয়াল করি আবিষ্কার এবং নামকরণে, তো আমাদের প্রথমে মায়োসিসটা সর্বপ্রথম প্রত্যক্ষ করেন কে, তাই না? এবার আমাদের জানতে হবে সর্বপ্রথম প্রত্যক্ষ করেন কে। তো এই মায়োসিসটা সর্বপ্রথম যিনি প্রত্যক্ষ করেন, বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী স্ট্রাসবার্জার। বিজ্ঞানী স্ট্রাসবার্জার, অনেকে আবার বার্গারও বলে থাকে, নো প্রবলেম উইথ দ্যাট। তো এই বিজ্ঞানী স্ট্রাসবার্জার এবার হচ্ছে কোথায় লক্ষ্য করেন সর্বপ্রথম? মনে রাখতে হবে আমার পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে। কোথায়? পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে তিনি সর্বপ্রথম মিওসিস কোষ বিভাজন দেখেন, ঠিক আছে? আচ্ছা, তো তিনি দেখার পরে কি নামকরণ করে ফেলেন মায়োসিস? না, তিনি আসলে মায়োসিস নামকরণ করেন নাই। তিনি যেটা নামকরণ করেছিলেন, তিনি এটাকে মেইনলি হ্রাসমূলক বিভাজন বলেছিলেন। তিনি কি বলেছিলেন? তিনি এটাকে হ্রাসমূলক বিভাজন বলেছিলেন, বিভাজন বলে, ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন তোমাদের কাছে যে মায়োসিস আসলে নামকরণটা করেন কে, তাই না? তো এই নামকরণ কে করেন? তাহলে আমরা যদি একটু দেখি যে এই মায়োসিসের নামকরণ করেন মেইনলি 2জন বিজ্ঞানী, তারা মেইনলি পুরো মায়োসিসটাই পর্যবেক্ষণ করেন। তাদের নাম হচ্ছে বিজ্ঞানী ফার্মার ও মুর। কি? ফার্মার ও মুর। তো এই হচ্ছে নামকরণ। এছাড়া আরো 2জন বিজ্ঞানীর নাম তোমাদের বইয়ে আছে। একজনের নাম হচ্ছে বোভেরি। তো বোভেরি কি করেন? তিনি হচ্ছেন গোলকৃমির জননাঙ্গে দেখেন। কোথায়? গোলকৃমির জননাঙ্গে দেখেন। আচ্ছা, এখন এইখানে একটু ইম্পর্টেন্ট জিনিস, আমাদের কিন্তু এইটাও জানতে হবে যে তিনি কোথায় দেখছেন। দেখো, গোলকৃমির জননাঙ্গে দেখেছেন। আমি যদি বলি পুষ্পক উদ্ভিদের কোথায় দেখেছেন, পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে দেখছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো, ছোট ছোট ইনফরমেশন গুলাও কিন্তু আমাদের ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, দেন আরেকজন বিজ্ঞানী আছে। বিজ্ঞানী বলতে 2জন, একটা তাদের নাম হচ্ছে বেনেডিন ও হাউজার। তো তারা কোথায় দেখছেন? তারা হচ্ছে, আরেকটা কৃমি আছে অ্যাসকারিস কৃমি। এদের ফুল মিনিং বলতে ফুল বৈজ্ঞানিক নাম অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, ঠিক আছে? তো এই অ্যাসকারিস কৃমির গ্যামিটে, আচ্ছা, তারা আসলে দেখে নেই, মানে তোমার মায়োসিস দেখে নেই, মেইনলি তারা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করছে, ঠিক আছে? তারা কি করছে? মেইনলি অ্যাসকারিস কৃমির গ্যামিটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করছে, ঠিক আছে? তো এগুলো তোমরা সবাই বইয়ের সাথে মিলায় পড়বা। ফুল স্লাইড কিন্তু কেউ ফলো করবে না, আবারও বলে দিলাম, ঠিক আছে? ওকে, এবারে আমরা যদি একটু দেখি যে আমাদের মায়োসিসটা আসলে কোথায় হয়, এইখানে একটু ভালো করে বুঝতে হবে। আমাদের মায়োসিসটা মেইনলি আমি যদি বলি এক কথায়, এটা হবে জনন মাতৃকোষে। কোথায় হবে আমাদের মায়োসিসটা? কোথায় হবে?
আমাদের মায়োসিসটা হবে জনন মাতৃকোষে, ঠিক আছে। আচ্ছা, তবে মায়োসিসটা কিছু কিছু ক্ষেত্রে আরেকটা জায়গায় হয়, সেটা হচ্ছে কোথায়, জাইগোটে। আমরা তো জাইগোট মানে কি জানি না, সেটা হচ্ছে পুংগ্যামিট এবং স্ত্রীগ্যামিট মিলনের ফলে আমাদের যে এককোষী একটা জিনিস তৈরি হয়, এটাকে আমরা বলে থাকি জাইগোট, তাই না। আচ্ছা, তো জনন মাতৃকোষে মেনলি কাদের হচ্ছে এটা একটু আমাদেরকে জানতে হবে। মনে রাখবা যে উচ্চ শ্রেণীর জীবে আমাদের কি হয়, জনন মাতৃকোষে হবে। তাহলে উচ্চ শ্রেণীর জীবে কাদের হবে, উচ্চ শ্রেণীর জীবে। এখন উচ্চ শ্রেণীর জীব এরা কি হয় বলতো, ডিপ্লয়েড হয় না হ্যাপ্লয়েড হয়? এরা কিন্তু ডিপ্লয়েড হয়। এরা কি হয়, উচ্চ শ্রেণীর জীবগুলো হয় হচ্ছে আমাদের ডিপ্লয়েড। তাহলে এই জাইগোট কাদের কাদের, জাইগোটে হচ্ছে কাদের বলতো, নিম্ন শ্রেণীর জীবে, তাই না। তাহলে জাইগোটে হচ্ছে নিম্ন শ্রেণীর জীবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে উচ্চ শ্রেণীর জীব ডিপ্লয়েড হলে নিম্ন শ্রেণীর জীব কি হবে, হ্যাপ্লয়েড, তাই না। হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড মানে কি 2n, হ্যাপ্লয়েড মানে কি শুধু n। এটা তো আমরা জানি, n মানে কি ক্রোমোজোম সংখ্যা বোঝাচ্ছে, এখানে কয় সেট ক্রোমোজোম থাকবে। যাই হোক, এরপরে আমরা যদি একটু দেখি যে উচ্চ শ্রেণীর জীবে আসলে কখন হচ্ছে, তাই না। তো মনে রাখবা যে উচ্চ শ্রেণীর জীবে এটা হবে নিষেকের পূর্বে। কোথায় কখন হবে, নিষেকের পূর্বে। আর নিম্ন শ্রেণীর জীবে কোথায় কখন হবে, এটা হবে নিষেকের পরে, ঠিক আছে। নিম্ন শ্রেণীর জীবে মেনলি নিষেকের পরে হবে। এই কথাগুলা আমাদেরকে একটু ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই কথাগুলো আমাদেরকে একটু ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের কোথায় হইল, আবিষ্কার ও নামকরণ, আর হচ্ছে কি মায়োসিস। এবারে আমরা যদি যাই, আমাদের মায়োসিসের বিভিন্ন ধরন হয়, ঠিক আছে। তো যেমন আমাদের এখানে আছে টার্মিনাল মায়োসিস, স্পোরিক মায়োসিস, জাইগোটিক মায়োসিস। এখন এগুলা কিভাবে পড়তে হবে, যে এই মায়োসিস গুলো আসলে কার কার হয়, কোথায় হয়, আর কিভাবে হয়, এগুলাই আমরা একটু দেখবো। সো প্রথমে দেখি আমাদের কার কার হচ্ছে, ঠিক আছে। তো টার্মিনাল মায়োসিসটা মেনলি হচ্ছে তোমাদের কাদের, তোমাদের যে উচ্চ শ্রেণীর জীবগুলো আছে সেখানে হচ্ছে, উচ্চ শ্রেণীর জীবে হচ্ছে টার্মিনাল মায়োসিসটা। কাদের হচ্ছে, উচ্চ শ্রেণীর জীবে ও কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদে হবে, ঠিক আছে। ও কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদে হবে। তো এটা হচ্ছে টার্মিনাল মায়োসিস। তাহলে স্পোরিক মায়োসিস কাদের হচ্ছে, আচ্ছা স্পোর কথাটা কার সাথে সম্পর্কিত, রেণু, ফুলের সাথে না। তাহলে ফুলকে আমরা কি বলি, পুষ্পক উদ্ভিদ। তাহলে মনে রাখবো আমাদের সুপুষ্পক উদ্ভিদে আমাদের কি হচ্ছে, স্পোরিক মায়োসিসটা হচ্ছে সুপুষ্পক উদ্ভিদে। আর জাইগোটিক মায়োসিসটা মেনলি আমাদের শৈবাল এবং ছত্রাকে দেখাবে, শৈবাল ও ছত্রাকে। দেন আমাদের যে জিনিসটা দেখতে হবে যে এই টার্মিনাল মায়োসিস বা আমাদের যে মায়োসিস গুলো আছে এগুলা কোথায় হচ্ছে। আচ্ছা দেখো তো, যে উচ্চ শ্রেণীর জীবে ও নিম্ন শ্রেণীর উদ্ভিদে, আমরা যখন উচ্চ শ্রেণীর জীবগুলা পড়ছিলাম একটু আগে, কই হইছে, নিষেকের পূর্বে হইছে না। তাহলে এটা কখন হবে, এটা অবশ্যই আমাদের কি হবে, নিষেকের পূর্বে হবে। আচ্ছা উচ্চ শ্রেণীর জীবে কোথায় হয়, নিষেকের পূর্বে জনন মাতৃকোষে হবে, ঠিক আছে। ওকে, দেন আমরা যদি যাই হচ্ছে স্পোরিক মায়োসিস। স্পোরিক মায়োসিসটা আমাদের কখন হবে, মনে রাখবা যে এটা হচ্ছে পুং রেণু বা স্ত্রী রেণু গঠনের সময় হবে। কখন হবে, পুং রেণু বা স্ত্রী রেণু গঠনের সময়। ওকে, আচ্ছা এখন এই পুং রেণু স্ত্রী রেণুর একটা ইংরেজি নাম আছে। পুং রেণুকে আমরা বলে থাকি হচ্ছে মেগাস্পোর, আর স্ত্রী রেণুকে আমরা বলে থাকি হচ্ছে মাইক্রোস্পোর, ঠিক আছে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। তো অনেক সময় ইংরেজি নামগুলা দিয়ে দেয়, ইংরেজি নামগুলা দিলে ভুল করা যাবে না। আচ্ছা দেন আমরা যদি দেখি যে আসলে কোথায় হচ্ছে, যেমন এটা হচ্ছে জনন মাতৃকোষে, এটা হবে মনে রাখবা পরাগধানীতে। কোথায় হবে, এটা হবে তোমাদের পরাগধানীতে। আচ্ছা দেন আমাদের আছে জাইগোটিক মায়োসিস। জাইগোটিক মায়োসিসটা মেইনলি এটা হবে তোমাদের শৈবাল এবং ছত্রাকে। এটা আচ্ছা শৈবাল এবং যে ছত্রাক
এটা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের বাইরের একটা টপিক। আর এই শৈবাল ছত্রাক ছাড়াও ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এরকম অনেক পড়া আছে, তো এখানে অনেক ইনফরমেশন আছে। ওই ইনফরমেশন মতে শৈবাল এবং ছত্রাকগুলো আমাদের হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ। তো নিম্ন শ্রেণীর উদ্ভিদ আমাদের কখন হয়? নিষেকের পূর্বে হয় না নিষেকের পরে হবে? নিষেকের পরে হয়। তাহলে শৈবাল ও ছত্রাক হবে নিষেকের পর। নিষেকের পর একটা টাইম আছে, মানে শৈবাল ও ছত্রাকের সময়, সেটা হচ্ছে অঙ্কুরোদ্গমের সময়। নিষেকের পর অঙ্কুরোদ্গমের সময়, ঠিক আছে? ওকে, তো এখন তুমি প্রশ্ন করতে পারো যে শৈবাল ও ছত্রাকে একটু উদাহরণ দিতে পারে। উদাহরণ হিসেবে আমরা একটু পড়বো। ছত্রাকের একটা ধরো মনে রাখলা তোমরা ইউলোথ্রিক্স, আর শৈবালের তোমরা মনে রাখলা স্পাইরোগাইরা। আচ্ছা, এখন শর্ট সিলেবাসের বাইরে আমাদের কিছু টপিক বলতে কি অধ্যায় আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? যার মাধ্যমে শৈবাল এবং ছত্রাক অধ্যায়টা আমরা তোমাদেরকে পড়াবো, কারণ খুবই বেশি ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তো তখন আমাদের ইউলোথ্রিক্স আসবে, স্পাইরোগাইরা, বিভিন্ন ধরনের শৈবাল আসবে। সো এতটুকু আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো আমরা একটু ভালো করে খেয়াল করব। দেন আমাদের নেক্সটলি আমরা যদি দেখি, আমাদের মায়োসিস প্রক্রিয়াটা আছে এখানে। তো মায়োসিস প্রক্রিয়াটাকে আমরা দেখতেছি। এখানে আমাদের একটা মায়োসিসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, মায়োসিস 1 আর হচ্ছে মায়োসিস 2, ঠিক আছে? মায়োসিস 1 এবং 2 কে আমরা কয়েকটা পর্যায়ে ভাগ করছি। কিসে ভাগ করছি? কয়েকটা পর্যায়ে ভাগ করছি। কি কি পর্যায়? প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ। প্রো মেটাফেজটা কিন্তু এখানে নাই। একইভাবে এখানে আমাদের কি আসতেছে? প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। এইবারে আমরা যখন মায়োসিস 1 এর প্রোফেজ 1 এ আবার আমরা কিছু উপপর্যায় দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? উপপর্যায়, ঠিক আছে? সেগুলো 5টা ধাপ দেখতে পাচ্ছি আমরা। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, আমরা সব দেখবো। এইবারে এইখানে তোমরা একটু দেখো, মায়োসিস 1 কে আমরা বলতেছি হ্রাসমূলক বিভাজন, মায়োসিস 2 কে বলতেছি সমীকরণিক বিভাজন। আমরা এতদিন পরে আসলাম মায়োসিস কে শুধু বললাম হ্রাসমূলক, এখানে সমীকরণিক কেন আসলো? এটা যখন আমরা আস্তে আস্তে ইন ডিটেলস পড়বো তখনই জানতে পারবো। তো আমাদের প্রথমে এখানে আসে মায়োসিস 1। তো মায়োসিস 1 এখান থেকে তেমন কোনো পড়া নাই, তোমরা জাস্ট মনে রাখবে এটা সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ, ঠিক আছে? কেন তাৎপর্যপূর্ণ? কারণ এখানে আমাদের পর্যায় আছে, আবার উপপর্যায় আছে, তার মানে অবশ্যই এখানে কাজ অনেক বেশি হচ্ছে, তাই না? তো মায়োসিস 1 এর আমরা প্রথম পর্যায়টা যদি দেখি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রোফেজ 1, তাই না? তো আসলে আমরা একটু দেখি প্রোফেজ 1 সম্পর্কে কি কি পড়া যায়। তো মনে রাখবা এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী। কেন দীর্ঘস্থায়ী? কারণ এটার আবার উপপর্যায় আছে 5টা। আর আমাদের যখন মাইটোসিসে পড়ছিলাম তখন এটা দীর্ঘস্থায়ী ছিল, তাই না? তাহলে মনে রাখতে হবে কি এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। আচ্ছা, দেন আমাদের প্রোফেজ 1 থেকে আরেকটা কি মনে রাখতে হবে? মনে রাখবে এই প্রোফেজ 1 শুরু হওয়ার আগে ডিএনএ দ্বিত্বন হয়। কি হয়? ডিএনএ এর দ্বিত্বন হয়। এটার আগে কি হয়? ডিএনএ দ্বিত্বন হয়। দেন আমাদের জাস্ট আরেকটা জিনিস মনে রাখবা, প্রোফেসর এখানে তোমাদের বইয়ে মেবি সময়কাল দেওয়া আছে দুইটা। একটা হচ্ছে মানুষের শুক্রাশয়, মানুষের যে শুক্রাশয় আছে সেখানে প্রোফেস হইতে সময় লাগে কত? 1 উইক। আর আমাদের সম্পূর্ণ বিভাজন হইতে সময় লাগে, সম্পূর্ণ বিভাজন মানে প্রোফেজ 1টা হইতে সময় লাগে কত? 1 মান্থ, মানে কি 1 মাস। সো দেন আমাদের প্রোফেজের কয়টা উপপর্যায় আছে? এই দেখো 5টা উপপর্যায় আছে। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। সিরিয়ালি মুখস্থ করতে হবে। কেন? কারণ প্রথমে লেপ্টোটিন হবে, পরে জাইগোটিন, সেম টু সেম আমাদের ওই যে প্রোফেজ, মেটাফেজ, প্রোমেটাফেজ যেভাবে পড়ছো এগুলো। তো আমরা আসো প্রথম উপপর্যায়টা দেখি, নাম হচ্ছে লেপ্টোটিন, ঠিক আছে? আচ্ছা, এইবার এই লেপ্টোটিন আমাদের এখানে কিছু গ্রিক নাম আছে, ঠিক আছে? এগুলো বইয়ে দেখবা তোমাদের দেওয়া আছে। গ্রিক নামগুলো তোমরা একটু পড়ে ফেলবা। হ্যাঁ, গ্রিক নামগুলো পড়তে হবে। আমি এখানে স্লাইডে উঠাই নাই, এর জন্য পড়াইলাম না। তো তোমরা একটু পড়ে নিবা, বই থেকে দেখবা লেপ্টোটিনের হেডলাইনের পাশেই লেপ্টো মানে মেনলি চিকন বা সুতা এরকম কিছু আছে। তো আমরা একটু দেখি। হ্যাঁ, এবার আসো লেপ্টোটিন। তো প্রথমে লেপ্টোটিন আমার যেটা হচ্ছে, সেখানে নিউক্লিয়াসে জল বিয়োজন হচ্ছে। আচ্ছা, আমরা যখন পড়ছিলাম যে নিউক্লিয়াসে জল বিয়োজন হয়, কোথায় পড়ছিলাম বলতো? আমরা পড়ছিলাম ক্রোমোজোমে জল বিয়োজন হয়। এখানে কি হবে? নিউক্লিয়াসে জল বিয়োজন হয়। তো জল বিয়োজন হলে কি হয়?
আমরা পড়ছিলাম না অলরেডি, আমাদের ক্রোমোজোম কি হয়, সংকুচিত হয় না? ক্রোমোজোম সংকুচিত হলে কি হয়? ক্রোমোজোম গুলো খাটো ও মোটা হয়। আর কি হয় বলতো? রঞ্জক ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আর হচ্ছে আমাদের রঞ্জক ধারণ ক্ষমতা বাড়ে, রঞ্জক বাড়ে মানে বৃদ্ধি পায়, বাড়ে মানে কি বৃদ্ধি পায়, বুঝছো? তো তো এটা কি নিউক্লিয়াসের জল বিয়োজনের কারণে আমাদের এগুলো হইলো। দেন আমাদের এখানে যেটা হয়, ক্রোমোজোমে আমাদের বহু ক্রোমোমিয়ার দেখা যায়। এখন এই যে ক্রোমোমিয়ার টার্মটা তোমাদের জন্য একটু নতুন, তাই না? তো আসলে একটু দেখি ক্রোমোমিয়ার জিনিসটা কি। তো আমরা যদি একটা ক্রোমোজোমের চিত্র আঁকি, তো এই হচ্ছে ক্রোমোজোমের সেন্টারে কি থাকে? সেন্ট্রোমিয়ার থাকে। দেন এই হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম, তাই তো? ওকে। আর আমরা জানি ক্রোমোজোমের ভিতরে কি থাকে, এভাবে ডিএনএ পেঁচানো থাকে। তো লেপটোটিনে যেটা হয়, ডিএনএ এর কয়েলিং হয়। আচ্ছা, এখন ডিএনএ এর কয়েলিং মানে কি? ডিএনএ কয়েলিং মানে ডিএনএ বেশি পেঁচায়, পেঁচানোটাকেই মূলত কয়েলিং বলে। তো এই ডিএনএ কয়েলিং এর ফলে এই যে এই ক্রোমোজোমের বাইরে কিছু মোটা ব্যান্ড তৈরি হয়। মোটা ব্যান্ড বলতে এরকম, এই যে আমাদের কিছু মোটা ব্যান্ড তৈরি হচ্ছে, ঠিক আছে? তো এই মোটা ব্যান্ড তৈরি হচ্ছে বাহিরের দিকে, তোমরা বইয়ে চিত্রগুলা দেখতে পারবা। এই মোটা ব্যান্ড গুলাকে আমরা কি বলতেছি? ক্রোমোমিয়ার বলতেছি, বুঝছো? এই মোটা ব্যান্ড গুলাকে আমরা কি বলতেছি? ক্রোমোমিয়ার। তাহলে এই ক্রোমোমিয়ারটা আসলে আমাদের কোথায় দেখা যাচ্ছে? এটা দেখা যাচ্ছে কোথায়? আমাদের লেপটোটিন দশায়, ঠিক আছে? ভালো করে পড়তে হবে। প্রাণী কোষে আমার যেটা হচ্ছে, পোলারাইজড একটা বিন্যাস করতেছে, এটা একটা বিন্যাস হয়। দেন প্রাণী কোষে ক্রোমোজোম গুলাকে বুকে বলা হচ্ছে। আচ্ছা, বুকে মানে কি? এই যে বুকে, তোমরা এটাকে বুকেট বলো, তাই না? বুকেট মানে কি? ফুলের তোড়া। তো কেন এটাকে আসলে আমরা এখানে ফুলের তোড়া বলতেছি? দেখো, যখন প্রাণী কোষের ক্ষেত্রে যেটা হয়, এই যে ক্রোমোজোম গুলো আছে না, ক্রোমোজোম গুলা নিউক্লিওলাসের অনেক কাছে চলে আসে। কার কাছে চলে আসে? নিউক্লিওলাস। নিউক্লিওলাসের কাছে চলে আসে, ঠিক আছে? এগুলা নিউক্লিয়াসের অনেক কাছে চলে আসে। তো নিউক্লিয়াসের কাছে যখন চলে আসে তখন কি হয়, এগুলো একসাথে অনেকভাবে এরকম বিন্যস্ত হইতে থাকে, এরকম এরকম এরকম। তো এরকম একটা বিন্যাস হয় যেটাকে আমাদের দেখতে অনেকটা ফুলের মতো দেখা যায়, যার কারণে বলা হচ্ছে প্রাণী কোষে ক্রোমোজোম গুলাকে কি বলা হচ্ছে? বুকে বলা হচ্ছে। সো এই হচ্ছে আমাদের লেপটোটিন দশা, ঠিক আছে? দেন আমরা চলে যাই, লেপটোটিন তো শেষ, এরপর আমাদের কি আছে? জাইগোটিন দশা। এখান থেকে আমরা গ্রিক নামগুলা পড়ে ফেলবা, ঠিক আছে? তো জাইগোটিন দশা আমরা যদি একটু খেয়াল করি, যে এখানে কি হয়, এখানে আবার হোমোলোগাস ক্রোমোজোম গুলা জোড় তৈরি করতেছে। হোমোলোগাস মানে কি? সমসংস্থ, মানে একই ধরনের ক্রোমোজোম গুলা জোড় তৈরি করে, এবং ক্রোমোজোম গুলার এই জোড়াকে আমরা বলতেছি বাইভ্যালেন্ট, ঠিক আছে? আচ্ছা, মানে কি হয়, ধরো আমার এই যে সমসংস্থ ক্রোমোজোম গুলা আছে, এই যে ক্রোমোজোম গুলা, এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোম আমাদের একটা জোড় তৈরি করলো। তো এই জোড়টাকে আমরা কি বলতেছি? বাইভ্যালেন্ট বলতেছি। আর মনে রাখবা যে যে প্রক্রিয়ায় জোড়টা তৈরি করলো, যে প্রক্রিয়ায় এই ক্রোমোজোম জোড় তৈরি হয়, তো আমি শুধু লিখলাম জোড় তৈরি হয়, যে প্রক্রিয়ায় আমার জোড়টা তৈরি হচ্ছে তাকে আমরা কি বলতেছি? প্রক্রিয়াটার নাম হচ্ছে সিন্যাপসিস। কি প্রক্রিয়ার নাম? সিন্যাপসিস। আমরা সিন্যাপসিস জিনিসটা আরেকটা জায়গায় পড়ছিলাম, এটা হচ্ছে আমাদের মস্তিষ্ক অধ্যায়ে আমরা পড়বো। যদিও সেটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরে, বাট আমরা এটা 9-10-এ পড়ছিলাম, তাই না? যে একটা মস্তিষ্কের নিউরন কোষ, একটি নিউরন কোষ, দুইটা নিউরন কোষের একটার একজন অন্যটার ডেনড্রন একত্রিত হয়, ওইটাকে আমরা বলি সিন্যাপসিস, তাই না? তো এখন এখান থেকে ভালো করে যেটা খেয়াল রাখবা, যে দেখো এখানে একটা অপশনে প্যাচ দেয় যে হোমোলোগাস ক্রোমোজোম জোড়কে কি বলে? বাইভ্যালেন্টও দিয়ে দেবে, সিন্যাপসিসও দিয়ে দিবে। ভালো করে এই জিনিসটা খেয়াল রাখবা যে জোরকে বলতেছি বাইভ্যালেন্ট, মানে এই যে এই জিনিসটাকে আমরা বাইভ্যালেন্ট বলতেছি, আর যেই প্রক্রিয়া কথা থাকলে তৈরি হলে এটাকে আমরা কি বলতেছি? সিন্যাপসিস বলতেছি। খুবই ভালো করে এটা মাথায় রাখবা, হ্যাঁ? ওকে। দেন আমরা দেখতেছি প্রাণী কোষে সেন্ট্রিয়াল বিভক্তির সূচনা ঘটতেছে। সো এই হচ্ছে আমাদের জাইগোটিন। এখান থেকে আমাদের ভালো করে প্রশ্ন আসবে, ভালো ভালো প্রশ্ন আসে এখান থেকে, মোটামুটি বিভিন্ন ভার্সিটি আসে এখান থেকে। দেন আমরা চলে যাচ্ছি হচ্ছে প্যাকাইটিনে। প্যাকাইটিনে 3 স্টার। দেখা গেছে এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন করে, আর মায়োসিস থেকে যদি প্রশ্ন করে, তার মোট ধারা দেখা যায় 70% কোয়েশ্চেন আসে হচ্ছে এখান থেকে।
প্যাকাইটিন থেকে। 70 বা আমি ধরলাম 60 to 70% প্রশ্ন কোথা থেকে আসে? প্যাকাইটিন থেকে আসে। এখান থেকে মোটামুটি আমি যতগুলো অ্যাডমিশন দিয়েছি মোটামুটি প্রত্যেকটা অ্যাডমিশনে আমি এখান থেকে প্রশ্ন পেয়েছি, ঠিক আছে, শুধু একবার মেডিকেলে পাই। যাই হোক, তো দেখো টেট্রার অবস্থা দেখা যায় এখানে 3টা দিছি, এত ইম্পর্টেন্ট 3টা না, আসলে আর বের হবে। তো দেখো এখানে টেট্রার অবস্থাটা দেখা যায়। এখন তুমি প্রশ্ন করবা ভাইয়া টেট্রার অবস্থাটা কি? আসো বুঝি। তো প্যাকাইটিনে যেটা হয় সর্বপ্রথম এখানে আমাদের যে ক্রোমোজোম গুলো আছে, এই ক্রোমোজোম গুলা আমাদের কি হয় ভাগ হয়ে যাবে। ক্রোমোজোম গুলা কিভাবে ভাগ হবে? অনুদৈর্ঘ্যে ভাগ হবে। আচ্ছা, আমরা যখন আগের লেকচারে পড়ছিলাম ক্রোমোজোম অনুদৈর্ঘ্যে ভাগ হলে কি তৈরি হয় বলো তো দেখি? ক্রোমাটিড তৈরি হয়। ভাগ হয়ে কি তৈরি হয়? আমাদের ক্রোমাটিড তৈরি করে। এখানে আমাদের ক্রোমাটিড তৈরি করতেছে, ঠিক আছে। তাহলে আমাদের এই প্যাকাইটিনে কি হচ্ছে? আমাদের ক্রোমোজোম গুলা অনুদৈর্ঘ্য বরাবর ভাগ হয়েছে আর ক্রোমাটিড তৈরি করছে। এখন মনে রাখবা বলতে ভালো করে খেয়াল করো, জাইগোটিনে যেটা হইছে অলরেডি কিন্তু আমাদের কি বাইভ্যালেন্ট আকারে আছে না ক্রোমোজোম গুলা? আমি যদি দেখাই ক্রোমোজোম গুলা কি আছে অলরেডি বাইভ্যালেন্ট আকারে আছে, মানে এই যে এইভাবে আছে ক্রোমোজোম গুলা। এখন আমাদের কি হয়েছে? ক্রোমোজোম গুলা অনুদৈর্ঘ্য মানে এই বরাবর ভাগ হয়ে গেছে। এই বরাবর ভাগ হয়ে কি করলো? এই যে আরে একটা ক্রোমাটিড তৈরি করে ফেললো, ঠিক আছে। তো এখন দেখো এই হচ্ছে আমার একটা বাইভ্যালেন্ট, তাই না? তাহলে এই বাইভ্যালেন্টে আমার মোট কয়টা হইলো ক্রোমোজোম? 1 2 3 4, 4টা দেখা যাচ্ছে, তাই না? 4টা ক্রোমাটিড দেখা যাচ্ছে। তো এই জন্য এই অবস্থাটাকে আমরা বলতেছি কি টেট্রার অবস্থা, বুঝছো? দেখো প্রত্যেকটাকে 4টা দেখা যাচ্ছে, মানে 4টা ক্রোমোজোম দেখা যাচ্ছে, এর জন্য এই অবস্থাটাকে আমরা কি বলতেছি? টেট্রার অবস্থা, বুঝছো? এখন এই যে টেট্রার অবস্থা, এই টেট্রার অবস্থায় আমার সেন্ট্রোমিয়ার কয়টা? 2টা। এটা ভালো করে খেয়াল রাখবো। 4টা তো আমরা বুঝতেছি, বাট সেন্ট্রোমিয়ার কয়টা? 2টা। তাহলে টেট্রাট অবস্থায় আমার সেন্ট্রোমিয়ার কয়টা? 2টি, ঠিক আছে, কারণ এটা বাইভ্যালেন্ট রূপে অলরেডি আছে। দেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, কায়াজোমা সৃষ্টি হয়। কায়াজোমা জিনিসটা কি এবার আসলে দেখি। তো এই যে যখন টেট্রার অবস্থা আছে তখন এখানে যেটা হয় আমাদের, ধরো এই হচ্ছে একটা সেন্ট্রোমিয়ার, এই হচ্ছে আরেকটা সেন্ট্রোমিয়ার, তো এই একটা গেল, এখান দিয়ে এই একটা গেল। দেন এই ক্রোমাটিডটা এই ক্রোমাটিডের সাথে এইভাবে যুক্ত হয়ে যায়, ঠিক আছে। এই গেল, এই গেল, এই ক্রোমাটিডটা এই যে এই ক্রোমাটিডের সাথে এইভাবে যুক্ত হয়ে যাচ্ছে। সো এখন এই জিনিসটা কায়াজোমা বোঝার আগে আমাদের 2টা জিনিস পড়তে হবে। তো আমাদের ক্রোমাটিডটা, এই যে ক্রোমাটিডটা আছে, এই ক্রোমাটিডটা মেইনলি আমাদের 2 ধরনের হয়। একটাকে আমরা বলে থাকি সিস্টার ক্রোমাটিড, আর একটাকে আমরা বলে থাকি হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে। তো একটা সিস্টার ক্রোমাটিড আর একটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। আচ্ছা, সিস্টার ক্রোমাটিড কাকে বলতেছি, নন সিস্টার ক্রোমাটিড কাকে বলতেছি? সিস্টার ক্রোমাটিড আমরা বলতেছি মেইনলি হচ্ছে যে এই দেখো একই ক্রোমোজোমের 2টা ক্রোমাটিডকে, মানে এই ফুল ক্রোমোজোমের এই যে 2টা ক্রোমাটিড, এই 2টা ক্রোমাটিডকে আমরা কি বলতেছি? সিস্টার ক্রোমোজোম। মানে আমরা এখানে লিখবো যে একই ক্রোমোজোমের দুইটি ক্রোমাটিড, এটাকে কি বললাম? সিস্টার ক্রোমাটিড। আর নন সিস্টার ক্রোমাটিড তাহলে কি হবে? ভিন্ন ক্রোমোজোমের হবে, ভিন্ন ক্রোমোজোমের। এখন আমি যদি তোমাদেরকে উদাহরণ দেখাই, ক্রোমাটিড বানান ভুল লিখে ফেলছি, তোমরা একটু বুঝে নিও, হ্যাঁ। সো এখন আমি যদি তোমাদেরকে একটু চিত্র থেকে দেখাই যে কোন 2টা হবে, একটু খেয়াল করো যে এই যে আমাদের এই ক্রোমোজোমের যে এই 2টা আছে না, এই 2টাকে কি বলবো? এই 2টাকে বলবো সিস্টার ক্রোমাটিড। কেন? কারণ একই ক্রোমোজোমে আছে। বাট এই ক্রোমাটিডটা এবং এই ক্রোমাটিডটাকে, এরা কি 2টা ক্রোমোজোমের আলাদা আলাদা ক্রোমাটিড না? এদেরকে আমরা বলবো নন সিস্টার ক্রোমাটিড, বুঝছো? আচ্ছা, তো এইবার কায়াজোমা বোঝার জন্য আমরা জানতে হবে নন সিস্টার ক্রোমাটিড। তো দেখবা 2টা নন সিস্টার ক্রোমাটিড পরস্পরের সাথে যুক্ত হয়ে দেখো এরকম একটা এক্স আকৃতির শেপ তৈরি করছে না? এরকম একটা এক্স আকৃতির শেপ তৈরি করছে। তো এই এক্স আকৃতির যে শেপটা তৈরি করছে, এখানে এই এক্স আকৃতির যে সংযোগ স্থল, এটাকে আমরা বলতেছি কায়াজোমা।
তাহলে আমি যদি তোমাকে এখানে সংজ্ঞাটা একটু লিখে দেখাই, সেটা হচ্ছে যে দুইটি নন সিস্টার ক্রোমাটিডের এক্স আকৃতির সংযোগস্থল। ঠিক আছে, এক্স আকৃতির সংযোগস্থল। তাহলে এই দুইটা নন সিস্টার ক্রোমাটিডের এই যে এক্স আকৃতির সংযোগস্থলটাকে আমরা বলতেছি কি, এই যে সংযোগস্থলটাকে আমরা বলতেছি, দেখো এই যে একটা এক্স শেপ হয়েছে না, এটাকে বলতেছি কায়াজোমা। ঠিক আছে, তাহলে কায়াজোমা কোথায় সৃষ্টি হচ্ছে? প্যাকাইটিনে। লাস্টলি খুবই ইম্পর্টেন্ট, ক্রসিং ওভার হচ্ছে। আচ্ছা, ক্রসিং ওভারটা কি? এই দেখো, এই ক্রোমোজোমের ক্রোমাটিড আর এই ক্রোমোজোমের ক্রোমাটিডটা কি হয়েছে? আমাদের কায়াজোমার মাধ্যমে একসাথে যুক্ত হয়েছে না? তো দেখো তো, দুইটা নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময় হয়েছে না? এই অংশের বিনিময়কে আমরা বলতেছি ক্রসিং ওভার। তাহলে এই ক্রসিং ওভার সম্পর্কে আমরা একটা আলাদা টপিক আছে, সেখানেই পড়বো। আমরা জাস্ট এখান থেকে সংজ্ঞাটা পড়ে ফেলি। হ্যাঁ, যে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের দুইটা নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময়, অংশের বিনিময়কে আমরা কি বলতেছি? দুইটা নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময়কে আমরা বলতেছি হচ্ছে ক্রসিং ওভার। হ্যাঁ, সো এই হচ্ছে প্যাকাইটিন নিয়ে আলোচনা। এখন আমরা একটা জিনিস আমার মাত্র মনে পড়লো, জাইগোটিনে আসো। দেখো, আমরা একটু জাইগোটিনে ব্যাক করলাম, একটা জিনিস মাত্রই মনে হইলো। দেখো এইখানে যে আমরা দেখো হোমোলোগাস ক্রোমোজোম গুলো জোড় তৈরি করছে না? জোড় তৈরি করছে। তো ধরো আমার একটা কোষের মধ্যে ক্রোমোজোম আছে কয়টা? ধরো আমি ধরলাম একটা কোষে আমার ক্রোমোজোম আছে 10টা। এবার আমি তোমাকে প্রশ্ন করলাম ওই কোষে বাইভ্যালেন্ট কয়টা? ওই কোষে বাইভ্যালেন্ট কয়টা? ঠিক আছে, তো দেখো হোমোলোগাস ক্রোমোজোম কি হয়েছে? জোর বাঁধছে, মানে এই 10টা ক্রোমোজোম কি পরস্পরের সাথে জোর বাঁধছে? জোর বাঁধলে কি হবে? অর্ধেক হয়ে যাবে না? তার মানে বাইভ্যালেন্ট হবে কয়টা? 10টা থাকলে অর্ধেক হয়ে গেলে 5টা হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা একটু মনে রাখবো যে আমাদের এখানে কি হয়, ক্রোমোজোম সংখ্যা মানে যতগুলো ক্রোমোজোম থাকবে তার অর্ধেক সংখ্যক বাইভ্যালেন্ট তৈরি হবে। তাহলে যতগুলো ক্রোমোজোম, তো আমি এখান থেকে এইভাবে প্রশ্ন দিতে পারি, সংখ্যামূলকও দিতে পারি, আমি এইভাবে লিখিতও দিতে পারি, তাই না? যতগুলো ক্রোমোজোম থাকে তার অর্ধেক সংখ্যক বাইভ্যালেন্ট হয়। ঠিক আছে, তার অর্ধেক বাইভ্যালেন্ট হয়। বাই মানে 2, ভ্যালেন্ট মানে সংখ্যক, বুঝছো? ওকে, সো এইবারে আমরা চলে যাব হচ্ছে ডিপ্লোটিনে। ডিপ্লোটিন আমাদের এখানে কি হচ্ছে, এখানে খুব বেশি আমাদের আর নাই, এটা হচ্ছে ক্রোমোজোম গুলা খাটো মোটা দেখা যাচ্ছে। আমাদের যে বাইভ্যালেন্ট গুলো আছে না, এই বাইভ্যালেন্টের ক্রোমোজোম গুলোর মধ্যে বিকর্ষণ শুরু হচ্ছে, দুইটা আস্তে আস্তে বিকর্ষিত হবে, আলাদা হতে হবে তো, তাই না? দেন এই বিকর্ষণের ফলে একটা লুপ তৈরি হয়ে যাচ্ছে। এই লুপটা কোথায় তৈরি হচ্ছে এটা আমি দেই না এখানে, এটা হচ্ছে কায়াজোমার মধ্যবর্তী স্থানে তৈরি হয়। কায়াজোমা মানে কি, ওই যে আমাদের যে সংযোগ স্থলটা হয়, এই কায়াজোমার মাঝখানে আমাদের একটা লুপ তৈরি হয়। ঠিক আছে, কায়াজোমার মধ্যবর্তী স্থানে। আচ্ছা, লুপ তৈরি হওয়ার সাথে সাথে আমাদের এখানে প্রান্তীয়করণ ঘটে, এটাকে ইংরেজিতে আমরা বলতেছি হচ্ছে টার্মিনালাইজেশন। ঠিক আছে, টার্মিনালাইজেশন ঘটে, ইংরেজি নামও দিয়ে দিতে পারে। এখন এই লুপটা যে ঘটতেছে, ঠিক আছে, লুপটা যে ঘটতেছে, লুপের পরে কি হচ্ছে, প্রান্তীয়করণ ঘটতেছে। এখন এই প্রান্তীয়করণ করার সময় মনে রাখবা, যদি আমাদের দেখো এখানে কয়টা বাহু আছে, একটা ক্রোমাটিডে 2টা বাহু আছে, তাই না? মানে সরি, একটা কায়াজোমায় আমাদের 2টা বাহু আছে। তো মনে রাখবা, যদি 2টি বাহুর মধ্যে লুপ তৈরি হয়, 2টি বাহুর মধ্যে আমাদের লুপ হয়, তখন এই লুপটা হবে 90 ডিগ্রি। তখন আমাদের লুপটা কত ডিগ্রি কোণে হবে? 90 ডিগ্রি। আর যদি আমাদের শুধুমাত্র এক বাহু লুপ তৈরি করে, এক বাহু যদি মানে আমাদের কি হয়, প্রান্তীয়করণ ঘটে, লুপ তৈরি করলে, প্রান্তীয়করণের ফলে লুপ তৈরি করলে আমাদের কি হবে, একটা বাহু সোজা 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক আছে, তো এটা একটু পড়বা, ইম্পর্টেন্ট ইনফরমেশন। সো এই হচ্ছে আমাদের ডিপ্লোটিন, এখান থেকে আর কিছু লাগবে না। দেন আমাদের লাস্ট উপপর্যায় ডায়াকাইনেসিস। তো দেখো এখানে আমাদের নিউক্লিওলাসটা অদৃশ্য হয়ে যাচ্ছে, নিউক্লিয়ার এনভেলপের অবিলুপ্তি ঘটছে। যেখানে আমাদের মাইটোসিসে কখন ঘটছিল এগুলা বলতো? বিলুপ্ত হয়ে গেছিল মেটাফেজে, তাই না? আর মানে একদম বিলুপ্ত হয়ে যায় মেটাফেজে। আর এটার অনেক 3টা আমরা পড়ছিলাম, প্রোফেজে শুরু হয়,
দেন প্রোমেটাফেজে থাকে বাট শেষ হয়ে যায়, আর মেটাফেজে একদমই বিলুপ্ত থাকে। আর এখানে কি বলছে দেখো, প্রাণী কোষে সেন্ট্রিওল মেরুতে পৌঁছে। সো এখানে এতটুকু পড়লেই আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, মেরু জিনিসটা কি তোমাদের মনে আছে? তো এই হচ্ছে আমাদের যদি একটা কোষ, এই কোষের এই যে আমাদের এটা হচ্ছে একটা স্পিন্ডল যন্ত্র। তো স্পিন্ডল যন্ত্রের এই যে প্রান্তগুলোকে আমরা কি বলতেছি, মেরু, তাই না? তো এই মেরুর দিকে যাওয়া শুরু করে। সো আমাদের প্রোফেজ 1টা শেষ, ঠিক আছে। তো প্রোফেজ 1টাতে আমরা দেখলাম কি হলো, মেরুতে যাওয়া শুরু করলো। দেন আমরা যদি চলে যাই মেটাফেজ 1-এ, এখন দেখো এইখানে আমি প্রথমে একটা টার্ম দিছি, খুবই গুরুত্বপূর্ণ এই টার্মটা, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার বিভক্তি হয় না। আচ্ছা, আমরা যখন মাইটোসিসের মেটাফেজ পড়ছিলাম তখন লাস্টের দিকে আমরা পড়ছিলাম যে সেখানে কি হয়, সেন্ট্রোমিয়ারের বিভক্তি হয়, সেন্ট্রোমিয়ারের বিভক্তি হয়। মাইটোটিক মেটাফেজে আমাদের সেন্ট্রোমিয়ারের বিভক্তি হয়েছিল কিন্তু, বাট মেটাফেজ 1-এ আমার কিন্তু সেন্ট্রোমিয়ার বিভক্তি হয় না। সেন্ট্রোমিয়ার বিভক্তি হবে কোথায়, মেটাফেজ 2-তে হবে, কারণ আমরা জানি এখানে দুইটা আছে, একটা মায়োসিস 1 মায়োসিস 2। নিউক্লিয়াসের যে প্রথম বিভাজনটা এটাকে মায়োসিস 1 বলতেছি, সেকেন্ড বিভাজনটাকে বলতেছি মায়োসিস 2। ওকে, তো এখানে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় আমাদের মেটাসিস হয়, ঠিক আছে। ওকে, সো ক্লিয়ার। দেন আমাদের মাকযন্ত্র তৈরি হচ্ছে এখানে, এটা তোমাদের বইয়ে নাই, আর হচ্ছে ক্রোমোজোমের মধ্যে লুপ তৈরি হচ্ছে মেটাফেজ 1-এ। তো আমাদের এই জিনিসগুলো একটু দেখতে হবে। দেন চলে যাচ্ছে অ্যানাফেজ 1 3 স্টার, ঠিক আছে। দেখো ক্রোমোজোম গুলোর মেরুমুখী চলন করতেছে, তো মেরুর দিকে যখন যাইতে থাকে, মেরুর দিকে মানে কি, ধরো এই হচ্ছে একটা স্পিন্ডল যন্ত্র, ঠিক আছে। তো এই যে স্পিন্ডল যন্ত্রের মাঝখানে ধরো এই হচ্ছে আমাদের একটা সেন্ট্রোমিয়ার, এটা মেরুর দিকে যাইতে থাকে, তখন যেটা হয় সেন্ট্রোমিয়ার অগ্রগামী হয় আর বাহুদ্বয় অনুগামী হয়। মানে সেন্ট্রোমিয়ারটা উপরের দিকে থাকবে, বাহুগুলা এর পিছে এইভাবে থাকবে, ঠিক আছে। তো এই জিনিসটা একটু পড়ে ফেলবা। দেন আমাদের এগুলাকে ইংরেজি আমাদের ওই যখন দেখা যায় ইংরেজি ভি এল জে আই, ভি হলে মেটাসেন্ট্রিক, এল সাব মেটাসেন্ট্রিক, জে অ্যাক্রোসেন্ট্রিক, আই টেলোসেন্ট্রিক, ওগুলো আমরা আগের লেকচারে পড়াইছিলাম। মানুষের এক্স ক্রোমোজোম কোন সেন্ট্রিক বলো তো দেখি, সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক, তাই না? আর মানুষের ওয়াই ক্রোমোজোমটা সেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। মানে কি, এদের আকৃতিটা হয় ভি আকৃতির মতো হয় এক্স ক্রোমোজোম, জে আকৃতির মতো হয় ওয়াই ক্রোমোজোম। ট্র্যাকশন ফাইবারের দৈর্ঘ্যটা হ্রাস পাবে, ঠিক আছে। ট্র্যাকশন ফাইবার জিনিসটা কি, আমরা তোমাদের প্রিভিয়াস লেকচারে এটাও পড়াইছিলাম। ফাইবার মানে কি, এটা একটা তন্তু। ট্র্যাকশন ফাইবারের সাথে মেইনলি আমাদের সেন্ট্রোমিয়ারটা, ট্র্যাকশন ফাইবারের মাধ্যমে মেইনলি সেন্ট্রোমিয়ার আমার কি স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত থাকে, স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত থাকে, ঠিক আছে, ট্র্যাকশন ফাইবারের মাধ্যমে। তো এর দৈর্ঘ্যটা হ্রাস পাইতে থাকে। দেন এই জিনিসটা আমি একটু বোল্ড করে দিছি কারণ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। দেখো এই যে আমাদের হ্রাসমূলক বিভাজন আমরা পড়তেছি যে ক্রোমোজোম মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক হয়ে যাচ্ছে, কোথায় হয়, অ্যানাফেজ 1-এ হচ্ছে। তাহলে ক্রোমোজোম সংখ্যা যদি আমাদের মাতৃকোষের অর্ধেক হয় তাহলে এখানে কি হবে বলতো, টুয়াইস এন এর পরিবর্তে কি হবে বলতো দেখি, অর্ধেক হয়ে গেলে এন হবে, টুয়াইস এন এর পরিবর্তে এখানে আমাদের এন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের মেইনলি হ্রাসমূলক বিভাজনটা হচ্ছে কোথায়, অ্যানাফেজ 1-এ, ঠিক আছে। আমাদের এইখানেই কিন্তু মেইনলি কোথায় হচ্ছে, হ্রাসমূলক বিভাজন হচ্ছে। দেখো এই কারণেই আমরা যখন আমরা তোমাদেরকে এই যে মায়োসিস প্রক্রিয়াটা পড়াইছি এখানে লিখে দিছি যে হ্রাসমূলক বিভাজন, বুঝছো? ওকে, তো আমাদের মায়োসিস 1-এ হ্রাসমূলক বিভাজনটা কোথায় হচ্ছে, আমাদের অ্যানাফেজ 1-এ হচ্ছে। সো এই হচ্ছে আমাদের অ্যানাফেজ 1, এখান থেকে এক্সট্রা কিছু লাগবে না। এইবার আমাদের একটা নতুন টপিক, ইন্টারকাইনেসিস কাকে বলতেছি। সংজ্ঞাটা দেখো, মায়োসিস প্রক্রিয়া নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির মধ্যবর্তী সময়কে আমরা বলতেছি কি, ইন্টারকাইনেসিস। আচ্ছা, নিউক্লিয়াসের প্রথম বিভাজন মানে কি, মায়োসিস 1, দ্বিতীয় বিভাজন মানে কি, মায়োসিস 2, এদের মাঝখানে একটা ব্রেক থাকে, এটাই হচ্ছে ইন্টারকাইনেসিস। আর আমরা এর আগে যেটা পড়ছিলাম ওইটা ছিল ইন্টারফেজ, ঠিক আছে, দুইটা আলাদা জিনিস। ইন্টারকাইনেসিসে কি হবে, এখানে বিভাজন অবশ্যই তো কিছু হবে। এই ইন্টারকাইনেসিসে আমাদের মেইনলি আরএনএ ও প্রোটিন সংশ্লেষণ হয়। কি হয়, প্রোটিন সংশ্লেষণ হয়। তাহলে এবার প্রশ্ন তোমাদের কাছে, ডিএনএ সংশ্লেষণ কি হয় না?
মনে রাখবা ইন্টারকাইনেসিসে ডিএনএ সংশ্লেষণ হয় না। তাহলে প্রশ্ন করতে পারো যে ডিএনএ তো সংশ্লেষণ আগে আমরা ইন্টারফেজে দেখছিলাম, সেখানে S10 হয়ে গেছে, তাহলে মায়োসিসে ডিএনএ সংশ্লেষণটা কোথায় হবে? হয় না কিন্তু। তো এই ডিএনএ সংশ্লেষণটা হবে মনে রাখবা লেপটোটিনে। তো লেপটোটিনে আমাদের কি হবে? এখানে আমাদের ডিএনএ অনুলিপিত হবে। এখানে কি হবে? ডিএনএ অনুলিপিত হয়। তাহলে আমাদের লেপটোটিনে কি হয়? ডিএনএ অনুলিপিত হয়। মনে রাখবা ভালো করে, ঠিক আছে? আর ইন্টারকাইনেসিসে আমাদের আরএনএ এবং প্রোটিন সংশ্লেষণ হচ্ছে, ঠিক আছে? সো ইন্টারকাইনেসিসের পরে আমাদের কি হবে? মায়োসিস 2। তো মায়োসিস 2টা খুব বেশি গুরুত্বপূর্ণ না। মায়োসিস 2টাকে আমরা কি বলছি? সমীকরণিক বিভাজন। কারণ দেখো নিউক্লিয়াসের একবার বিভাজন হইলে কি হইলো? এখানে দুইটা তৈরি হয়েছে না? এই দুইটাতে আমাদের এই হচ্ছে মাতৃকোষ। তো এই মাতৃকোষ থেকে আমাদের দুইটা অপত্য কোষ তৈরি হইলো। তো এই দুইটা অপত্য কোষ অলরেডি আমাদের হ্রাসমূলক হয়ে গেছে ক্রোমোজোম। দেন মানে টুয়াইস এন থেকে এখানে আমাদের এন হয়েছে, তাই না? হ্রাসমূলক হয়ে গেছে। দেন এই 2 নাম্বার যে বিভাজন হবে মায়োসিস 2তে সমীকরণিক হবে। মানে এখানে আমাদের আরো দুইটা কোষ তৈরি হবে, এন 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 এন, বুঝছো? এর জন্য আমাদের মায়োসিস 2টাকে বলছি সমীকরণিক বিভাজন। এখন মায়োসিস 2টাতে আমি যদি একটু খেয়াল করি, এখানে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নাই। আমাদের একদম ওই যে তোমার ইয়ার মতোই, যে আমরা জাস্ট দুইটা জিনিস পড়বো। একটা হচ্ছে প্রোফেজ 1। প্রোফেজ 1-এ যেটা হচ্ছে, প্রোফেজ 1-এ আমাদের কি হচ্ছে? এখানে ওই যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি হবে। এখানে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি হচ্ছে। বিলুপ্তি ঘটে, ঠিক আছে? দেন আমাদের প্রোফেজ 1, এখানে প্রো মেটাফেজ তো হয় না, আমাদের কি হবে? মেটাফেজ 1। এই মেটাফেজ, সরি আমি 1 কেন লিখতেছি? সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। প্রোফেজ 2, মেটাফেজ 2। আচ্ছা, মেটাফেজ 2-তে কি হবে বলো তো? আমরা একটু আগে বলছিলাম এইখানে এসে আমাদের সেন্ট্রিয়াল বিভক্তি হবে, ঠিক আছে? এইখানে এসে আমাদের সেন্ট্রিয়াল বিভক্তি হবে। তো এইখানে একটা কনফিউজিং প্রশ্ন থাকে যে মায়োসিসে সেন্ট্রিয়ালের বিভক্তি হয় কোথায়? অপশনে কিন্তু দুইটাই থাকবে, মেটাফেজ 1ও থাকবে, মেটাফেজ 2ও থাকবে। তো আমাদের সেন্ট্রিয়ালটা কোথায় বিভক্তি হচ্ছে? 2-তে হচ্ছে। আর দরকার নেই, এই দুইটি ইনফরমেশনই তোমাদের জন্য দরকার। লাস্টলি আমাদের এখানে আছে কি? মায়োসিসের গুরুত্ব। তো আমরা গুরুত্বটা আমরা যখন প্রিভিয়াস লেকচার করছিলাম তোমাদেরকে বলছিলাম যে মাইটোসিসের গুরুত্ব পড়ার দরকার নাই, আমরা সেখানে পড়াইনি। কেন পড়াইনি? কারণ আমরা মায়োসিসের গুরুত্ব পড়বো। মায়োসিসের গুরুত্ব যখন পড়বো, অপশনে দেখবো যে আসলে তোমাকে প্রশ্ন করবে যে নিচের কোনটি মাইটোসিসের গুরুত্ব, ঠিক আছে? তো সেখানে 3টা কি দেবে? মায়োসিসের গুরুত্ব। তো আমরা যদি এইটা পারি, তাহলে বাকি যে একটা অপশন থাকবে ওইটা মাইটোসিস হবে। তো দেখো আমরা একটা শর্টকাট দিছি তোমাদের জন্য, যে প্রজাতি বৈচিত্র্য সৃষ্টির জন্য মেন্ডেলের কাছে গেলে। তো কি করছে? তো সে মেনলি একটা প্রজাতি বৈচিত্র্য তৈরি করতে চায়, সে পারতেছে না। এবার প্রজাতি বৈচিত্র্য মানে কি? জিনগত বৈচিত্র্য। তাই গেছে সে কার কাছে? মেন্ডেলের কাছে গেছে। কারণ মেন্ডেল মোটামুটি সব আবিষ্কার করে ফেলছে এই জিন সম্পর্কে। তো দেখো অভিতে আমাদের কার সাথে মিলতেছে? দেখো তো, এই যে অভিব্যক্তি, তাহলে আমি এখানে নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে? 5 নাম্বার অভিব্যক্তি। প্রজাতি, দেখো প্রজাতি কথাটা আছে না, প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, তাহলে প্রজাতিতে আমি দিলাম কয় নাম্বার? 3 নাম্বার বৈশিষ্ট্যটা। বৈচিত্র্য, দেখো এই যে আমাদের বৈচিত্র্যের সৃষ্টি হয়, মায়োসিসে কি হয়? আমাদের বৈচিত্র্য সৃষ্টি হয়, 4 নাম্বার। দেন আমাদের কি? সৃষ্টি। আচ্ছা, বৈচিত্র্য সৃষ্টি, এই দুইটা একসাথে হবে। দেন জন্য, দেখো জন্যতে আমাদের দুইটা হবে, যতে একটা হবে জনন কোষ আর একটা হবে যৌনক্রম, আর একটা হবে যৌনক্রম। তাহলে এখানে কি হবে? 1 নাম্বার এবং 7 নাম্বার। মেন্ডেলের সূত্র মানবে এটা? যেটা সম্ভব নয়। এটা কয় নাম্বার হচ্ছে? 8 নাম্বার। কাছের কতে আমাদের কি হচ্ছে? ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। তাহলে এটা কয় নাম্বারে আসতেছে? 2 নাম্বারে আসতেছে। লাস্টলি গেল গতে মনে রাখবা গ্যামিট সৃষ্টি ও বংশবৃদ্ধি। বংশবৃদ্ধি কথাটা কিন্তু আলাদা করে পড়তে হবে। সো এটা কয় নাম্বারে? 6 নাম্বারে। বুঝতে পারছি? সো দেখো একটা জিনিস দিয়ে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এইবারে আমরা একটা নতুন জিনিস পড়বো, যেটা এই দুইটা জিনিস তোমাদের বইয়ে নাই, ঠিক আছে? এগুলো হচ্ছে শর্ট বলতে কি তোমাদের আবুল হাসান স্যারের বইয়ে নেই, অন্যান্য বইয়ে দেওয়া হয়েছে। ডিসজাংশন। আচ্ছা, ডিসজাংশন আমরা কাকে বলতেছি? আমি যদি সংজ্ঞাটা তোমাদেরকে আগে দেখাই, তো এটা হচ্ছে মেইনলি আমাদের
মনে রাখবা মায়োসিস 1 ও মায়োসিস 2 এর মাঝে আমাদের কি হয়, ক্রোমাটিডের পৃথকীকরণ হয়। ক্রোমাটিডের পৃথকীকরণ হয়। এই ক্রোমাটিডের পৃথকীকরণকে আমরা বলতেছি কি, ডিসজাংশন। ঠিক আছে, তাহলে ডিসজাংশন কাকে বলতেছে, আমাদের মায়োসিস 1 ও 2 এর মাঝে ক্রোমাটিডের পৃথকীকরণ হয়, এটাকে বলতেছি ডিসজাংশন। এখন ক্রোমাটিড আমরা পড়ছিলাম কয়টা, দুইটা না, একটা সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। তো মনে রাখবা ডিসজাংশনে আমাদের মেনলি নন সিস্টার ক্রোমাটিড এরিয়া হয়। এখানে কি হয়, আমাদের সিস্টার ক্রোমাটিড পৃথকীকরণ হয়। ডিসজাংশনটা হয় কেন, একটা প্রোটিন আছে, সেটা হচ্ছে কোহেসিন প্রোটিন। তো আমাদের ডিসজাংশনটা হচ্ছে কিসের কারণে, কোহেসিন প্রোটিনের কারণে। ঠিক আছে, তো এই হচ্ছে ডিসজাংশন। এইবারে আমাদের আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ক্রোমোজোমাল ডিসঅর্ডার। ক্রোমোজোমাল ডিসঅর্ডার গুলা কি, আমাদের ক্রোমোজোমের যখন ট্রাইসোমি ঘটে। এখন তুমি প্রশ্ন করবে ট্রাইসোমিটা কি, তো আমাদের ধরো এই হচ্ছে একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের যখন এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, ঠিক আছে। তো ট্রাইসোমি যখন হয় তখন এই দুইটা বাহুর জায়গায় আর একটা ক্রোমোজোম চলে আসে। ঠিক আছে, তো তিনটা ক্রোমোজোম যখন হয় তখন আমরা বলি এটাকে ক্রোমোজোমের ট্রাইসোমি। তো এই ট্রাইসোমির কারণে মেনলি আমাদের ক্রোমোজোমাল ডিসঅর্ডার গুলো হয়। ঠিক আছে, এখন আমাদের কি কি ট্রাইসোমি হয়, ধরো একটা মানুষের 21 নাম্বার ক্রোমোজোমে হইল। ঠিক আছে, 21 নং ক্রোমোজোমে আমার ট্রাইসোমি হইল। হ্যাঁ, তখন আমাদের কি হবে, তখন ওইটাকে আমরা বলবো ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম, তখন ওইটাকে কি বলবো, ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমে কি রোগ হয় সেটা আমি জানি না, তোমরা দেখে নিও গুগল করে। দেন আমাদের ধরো 13 নম্বরে হইলো, 13 নং ক্রোমোজোমে যদি হয় তখন এটাকে আমরা বলি পাটাউ সিনড্রোম। কি বলবো, পাটাউ সিনড্রোম। দেন আমাদের যদি 18 নম্বর ক্রোমোজোমে হয় তখন এটাকে আমরা কি বলবো, তখন এটাকে আমরা বলবো এডওয়ার্ড সিনড্রোম। তখন এটাকে কি বলবো, এডওয়ার্ড সিনড্রোম। ঠিক আছে, তো সিনড্রোম গুলো, আচ্ছা এগুলো কি হবে, ক্রোমোজোমের ট্রাইসোমির কারণে হচ্ছে কিন্তু। ঠিক আছে, ওকে, সো এই হচ্ছে ক্রোমোজোমাল কিছু ডিসঅর্ডার। আরো অনেক ক্রোমোজোমাল ডিসঅর্ডার আছে, এর মধ্যে একটা হচ্ছে ক্লিনফেল্টার। ক্লিনফেল্টার, আচ্ছা এই ক্লিনফেল্টার ক্রোমোজোমাল ডিসঅর্ডারে কি হয়, আমাদের পুরুষে একটা অতিরিক্ত এক্স ক্রোমোজোম থাকে। তাহলে কি হবে, পুরুষে অতিরিক্ত এক্স ক্রোমোজোম থাকে। অতিরিক্ত এক্স ক্রোমোজোম থাকলে আমাদের কি হয়, ক্লিনফেল্টার। এখন অতিরিক্ত এক্স ক্রোমোজোম মানে কি, আমাদের পুরুষ মানে কি এক্স ওয়াই, আর মেয়েদের ক্ষেত্রে কি থাকে, এক্স এক্স ক্রোমোজোম, তাই না। আচ্ছা, তো একটা অতিরিক্ত থাকলে কি হবে, এক্স এক্স ওয়াই এরকম হয়ে যাবে, তাই না। এটা থাকলে তাকে আমরা বলি ক্লিনফেল্টার রোগ। দেন আমাদের আরেকটা হয়, সেটা হচ্ছে এক্স ওয়াই ওয়াই ডিসঅর্ডার। এই এক্স ওয়াই ওয়াই ডিসঅর্ডারে কি হয় বলতো, একটা অতিরিক্ত ওয়াই ক্রোমোজোম থাকে। তাহলে অতিরিক্ত, তাহলে এই ডিজিজটা কাদের হবে, অবশ্যই পুরুষের হবে, কারণ ওয়াই ক্রোমোজোমটা থাকেই পুরুষের মধ্যে। তাহলে অতিরিক্ত ওয়াই ক্রোমোজোম থাকে। আচ্ছা, আরেকটা আছে, এটাকে আমরা বলি ট্রিপল এক্স সিনড্রোম। ট্রিপল এক্স, ট্রিপল এক্স বলতে কি, আমাদের এক্স এক্স কাদের থাকে, এক্স এক্স থাকে মেয়েদের, তাই না। তো মেয়েদের যখন একটা অতিরিক্ত এক্স ক্রোমোজোম থাকবে, তাহলে কাদের থাকবে, মেয়েদের অতিরিক্ত একটি এক্স ক্রোমোজোম থাকলে, ঠিক আছে, ক্রোমোজোম থাকলে। দেন আমাদের লাস্টলি একটা পরে, হ্যাঁ টার্নার, লাস্টলি একটা আছে টার্নার সিনড্রোম।
টার্নার সিনড্রোমে যেটা হচ্ছে সেটা হচ্ছে নারীদের একটা ক্রোমোজোম কম থাকবে। তাহলে কি হবে, আমাদের নারীদের একটি ক্রোমোজোম কম থাকতেছে। তো একটি ক্রোমোজোম যখন কম থাকে তখন এটাকে এক্সও এভাবে লেখা হয়, ঠিক আছে? কারণ আমাদের নর্মালি কি থাকে, এক্স এক্স একটা ক্রোমোজোম, তো যেহেতু নাই ওটাকে ও দ্বারা প্রকাশ করা হয়েছে, বুঝছো? সেই হচ্ছে ক্রোমোজোমাল কিছু ডিসঅর্ডার, এগুলো সব বইয়ের বাইরে, আমরা একটু পড়বো, ঠিক আছে? এগুলো আমরা পড়ে ফেলবো। নাও আমাদের লাস্ট টপিক ক্রসিং ওভার, অলরেডি আমরা পড়ে ফেলছি। ক্রসিং ওভারটা কোথায় হয় বলো তো? প্যাকাইটিনে। কখন হয়েছিল? ওই যে দুইটা নন সিস্টার ক্রোমাটিড যখন তাদের কি করছিল, অংশের বিনিময় করছিল, তখন আমরা ক্রসিং ওভার বলতেছি। তো এটা মায়োসিস একের প্যাকাইটিন উপপর্যায়ে হচ্ছে, তাই না? ওকে, এখন ক্রসিং ওভারটা সর্বপ্রথম আবিষ্কার করেন কে? এই ক্রসিং ওভারটা আবিষ্কার করেন হচ্ছে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে থমাস হান্ট মর্গান। থমাস হান্ট মর্গান। এবং এই ক্রসিং ওভারের জন্য আমাদের একটা মডেল আছে, যে মডেলটাকে আমরা বলে থাকি হোয়াইট মডেল, ঠিক আছে? এটাকে বলা হয় হোয়াইট মডেল। মেবি বিজ্ঞানী হোয়াইট কেউ দিছিলেন, যার কারণে নাম দেওয়া হয়েছে হোয়াইট মডেল। আচ্ছা, সর্বপ্রথম কোথায় আবিষ্কার করা হয়? মনে রাখবা, ভুট্টা উদ্ভিদে ক্রসিং ওভার করা হয়। সর্বপ্রথম ভুট্টা উদ্ভিদে করা হয়, ঠিক আছে? এইটাই। আর ক্রসিং ওভারের কারণে কি হয় দেখো তো, এই যে আমাদের এই একটা সেন্ট্রোমিয়ার, এই একটা সেন্ট্রোমিয়ার এইখানে, এইখানে, এবং এটা আমাদের এই দিক দিয়ে চলে গেল। তো দেখো, দুইটা ক্রোমাটিডের মধ্যে কি ডিএনএ থাকে না? ডিএনএ এর মধ্যে কি থাকে? জিন। তো এরা যখন অংশের বিনিময় করে তখন এদের মধ্যে কি জিনগত কিছু পরিবর্তন হয় না, মিউটেশন হয়, মানে নতুন প্রজাতি তৈরি হচ্ছে। তাহলে ক্রসিং ওভারের কারণে আমাদের মেইনলি কি হয়, জিনগত পরিবর্তন হয়, নতুন ভেরিয়েশন তৈরি হয়, জিনগত পরিবর্তন ও নতুন প্রকরণ তৈরি হয়, ঠিক আছে? প্রকরণ বা ভেরিয়েশন তৈরি হয়, নতুন বৈশিষ্ট্য প্রকাশ পায়, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ক্রসিং ওভার। আমরা দেখি যে আমাদের যে ক্রস করার ফলে বিভিন্ন ধান বা বিভিন্ন ফসলের ক্ষেত্রে বলে আমাদের যে নতুন বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়, কিসের কারণে পাচ্ছে? ক্রসিং ওভারের কারণে হচ্ছে। তো এখানে আমাদের গুরুত্ব তাৎপর্য এটা একটু ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? তো দেখো এখানে কি হয়, ওই যে প্রথমে আমাদের জিনগত পরিবর্তন সাধিত হচ্ছে, দেন জিনগত পরিবর্তন যখন সাধিত হচ্ছে কি হচ্ছে, বৈশিষ্ট্যের পরিবর্তন হচ্ছে। তো বৈশিষ্ট্যের পরিবর্তন হলে কি আসে, আমাদের সৃষ্টিকুলে বৈচিত্র্য আসতেছে, পরিবেশে টিকে থাকার ক্ষমতা বাড়তেছে, নতুন নতুন প্রজাতি তৈরি হচ্ছে, তাই না? এই জিনিসগুলো আমরা একটু দেখবো, এগুলো এমসিকিউতে আসে। ক্রসিং ওভারের মাধ্যমে আমাদের উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন প্রকরণ তৈরি করা যায়, ঠিক আছে? তারপরে দেখো, কৃত্রিম উপায়, আমরা কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে কি করতে পারি, বংশগতিতে পরিবর্তন করতে পারি। তারপরে দেখো, প্রজনন বিদ্যায় ক্রসিং ওভারের কিন্তু একটা ভূমিকা আছে। দেখো, প্রজনন বিদ্যায় গবেষণার ক্ষেত্রে ক্রসিং ওভারের গুরুত্ব আছে, তাই না? কারণ কি, এই যে দেখো এখানে তোমার রেখা, জিনের বিন্যাস বা অবস্থান, এগুলা ম্যাপিং, দেখো ক্রোমোজোম ম্যাপিং এ ক্রসিং ওভারের বৈশিষ্ট্য ব্যবহার করা হয়। ক্রোমোজোমে জিনের অবস্থান, এ 7, 8 জেনেটিক ম্যাপ তৈরি করা যায়, এগুলো একটু গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এবং ভেরিয়েশন তৈরি করা যায়। সো আমরা এগুলো একটু দেখবো। সো আজকে আমাদের এই হচ্ছে আজকের পড়া। লাস্টলি আমরা বই থেকে কি পড়বো, আমাদের বই থেকে কিছু জিনিস পড়তে হবে, সেগুলো হচ্ছে আমাদের যত পার্থক্যগুলো আছে এগুলো আমরা একটু ভালো করে বই থেকে দেখবো, দেখবা অধ্যায় শেষে কিছু পার্থক্য আছে। সো এই হচ্ছে আমাদের মায়োসিস। আমরা সম্পূর্ণ মায়োসিসটা একটু ভালো করে পড়বো। মায়োসিসটা একটু বড় প্রক্রিয়া, জটিল প্রক্রিয়া, নতুন অনেক টপিক আছে। আমরা মাইটোসিসের যে পর্যায়গুলো পড়ছি ওগুলো আমরা 9-10 থেকেই পড়ে আসছি, তো ওইগুলো আমাদের পরিচিতি আগে থেকেই আছে, বাট এইগুলো আমাদের নতুন টপিক, এগুলো নাই। তো আমরা একটু প্রথম থেকে দেখাই দিই কি কি পড়বো। আবিষ্কারক নামকরণটা একটু ভালো করে পড়ে ফেলবা, কোথায় হয় গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই যে এখান থেকে প্রশ্নে প্যাচ দিবে যে উচ্চ শ্রেণীর জীবে নিষেকের পূর্বে হয় না পরে হয়, নিষেকের পূর্বে পরে দিয়ে একটা প্যাচ লাগাবে, ডিপ্লয়েড হ্যাপ্লয়েড দিয়ে একটা প্যাচ লাগাইতে পারে। দেন আমাদের এইগুলো একটু পড়বে, মায়োসিসের ধরন, এখান থেকে প্রশ্ন আসতে পারে। দেন আমাদের এই যে এক্সট্রা ইনফো গুলো একটু দেখে নিব। ডিএনএ দ্বিত্বন হয়, আচ্ছা ডিএনএ দ্বিত্বনটা হবে কিন্তু প্রোফেজের পূর্বে, এই প্রোফেজের পূর্বে হবে, মানে প্রোফেজ 1 শুরু হওয়ার আগেই কিন্তু ডিএনএ দ্বিত্বন হবে। দেন আমাদের এই জিনিসগুলো তো খুবই ইম্পর্টেন্ট, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই গ্রিক নামগুলো কিন্তু আমরা অবশ্যই পড়বো, ঠিক আছে? গ্রিক নামগুলা আমরা অবশ্যই পড়বো। দেন আমাদের আছে মেটাফেজ 1,
মেটাফেজ 1 এর পরে আসতেছে অ্যানাফেজ 1 এ, খুব গুরুত্বপূর্ণ। যেমন এই যে হ্রাসমূলক বিভাজনটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে, অ্যানাফেজ 1 এ হচ্ছে। সো এই ইনফরমেশন গুলো আমরা একটু দেখবো, পড়বো। সো আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ।